আমেরিকার মারণ অস্ত্র পাচ্ছে বাংলাদেশ, তাহলে কি এবার ভারতের সঙ্গে যুদ্ধ হবেই? তারই কি প্রস্তুতি শুরু হয়েছে? হঠাৎ করে সেভেন সিস্টার্স কোথা থেকে এলো? সেভেন সিস্টার্স কি আপনাদের বিয়েতে পাওয়া যৌতুক নাকি? এ কি হলো, কিভাবে হলো, কেন যে হলো? হয়তো অনেকেই ভাবছেন কালজয়ী বাংলা সিনেমার গানের এই লাইন দুটো গেয়ে কেন ভিডিওটি শুরু করলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থাটাও এই গানের লাইনের মতোই হয়েছে। গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে বশ হয়ে গিয়েছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও আমেরিকা। নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বলে দাবি করা নরেন্দ্র মোদীর জন্য বড় দুঃসংবাদ। আমেরিকা নতুন বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিক হাতিয়ার দেওয়ার প্রস্তাব করেছে, যা আমাদের সেনাবাহিনীর সক্ষমতাকে দ্বিগুণ বৃদ্ধি করে দিবে। অন্যদিকে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার্সকে বাংলাদেশ নির্ভর করে তোলার ঘোষণা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে সেভেন সিস্টার্সের কথা শুনে রীতিমতো কাঁপছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের সেভেন সিস্টার্সের অভিভাবক হিসাবে নিজেকে দাবি করছে বাংলাদেশ, এমনটাই প্রচার করছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে কিভাবে বশ হয়ে গিয়েছে চীন এবং আমেরিকা, আসুন তা দেখি। চীন সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চিকেন নেক নিয়ে বক্তব্য ইস্যুতে অতি উৎকণ্ঠিত ভারতীয় গণমাধ্যম। আমাদের ব্যবসা মানে সব শেষ, তাই আমার নেই। মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। এই জন্য দুই দেশের সম্পর্ক ভালো নেই, এই জন্য আমাদের অনেক বিপদে পড়ছে দাদা। আমাদের রেস্টুরেন্ট পুরো বন্ধ, বিজনেস পুরো শূন্য হয়ে গেছে। এটা আগস্টের পর থেকে, 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা চলে গেছে, ইন্ডিয়া চলে এসছে, তবে থেকে ব্যবসা তো পুরো ধ্বংস হয়ে গেছে। ব্যবসা তো পুরোপুরি শেষ, এরপর তো পুরোপুরি শেষ হয়ে যাবে। আমাদের সরকার কি করছে বুঝতে পারছি না আমরা। ডক্টর ইউনূস সম্পর্কে আপনি কি বলতে চান? কেমন আছেন? ভালো আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলবো বিগত সময়ের তুলনায় ভালো আছি। হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে। উনির মতো ভালো মানুষ আর নাই, উনির যাতে এই দেশটা বাঁচায় রাখছে। যেমন তেমন ভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়, এটাই ধর্মের বিধান। মুসল্লিরা বলছে স্যার 5 বছর চাই, 5 বছর চাই। ঈদের নামাজে গিয়ে এমন কথা শোনা গেল। সরকার বলে ইউনূস, সরকার বলে ইউনূস টাকা, ইউনূস পাওয়া, তাকে মন থেকে সেলুট। এখনো বলতে চাই আমরা এই সরকারকে মানে আগামী 5 বছর 10 বছর না, আমার অনুভূতি যদি সারা জীবনে থেকে যায় আমি সবথেকে খুশি হব। ইউনূস স্যারের যে ঈদ নিয়ে বক্তব্যটা দিলেন রে ভাই, একদম হৃদয় ছুঁয়ে গেছে, হৃদয় ছুঁয়ে গেছে। কিভাবে যে বলে, কেমন করে সে বলে, এমন ভাবে বলে যে মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে যায়। ওনার কথা থেকে কেউ বাদ জানে না, ঘরের মা বোন, না খেটে খাওয়া মানুষ, দিন মজুর, প্রবাসে যারা আছে ওনারা, মানে যারা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, কেউ বাদ করে নাই ওনার বক্তব্য থেকে। উনি যে নিজের শুভেচ্ছা বাণীটা দিচ্ছেন, সবাই হৃদয় ছুঁয়ে গেছে। প্রতিটি মানুষকে আলাদা আলাদা করে মূল্যায়ন করছে। ওনার নলেজে সব কিছু আছে, পুরো বাংলাদেশটা ওনার মগজের মধ্যে, পুরো বাংলাদেশের ম্যাপটা, বাংলাদেশের মানুষ ওনার হৃদয়ের মধ্যে, ভাই হৃদয়ের মধ্যে। উনি শুধু আমাদের দেশের নেতা না, এশিয়ার নেতা হইতে পারে, এশিয়ার নেতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, কেমন হতে চলেছে, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আমেরিকার মারণ অস্ত্র পাচ্ছে বাংলাদেশ, তাহলে কি এবার ভারতের সঙ্গে যুদ্ধ হবেই? তারই কি প্রস্তুতি শুরু হয়েছে? হঠাৎ করে সেভেন সিস্টার্স কোথা থেকে এলো? সেভেন সিস্টার্স কি আপনাদের বিয়েতে পাওয়া যৌতুক নাকি? এ কি হলো, কিভাবে হলো, কেন যে হলো? হয়তো অনেকেই ভাবছেন কালজয়ী বাংলা সিনেমার গানের এই লাইন দুটো গেয়ে কেন ভিডিওটি শুরু করলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থাটাও এই গানের লাইনের মতোই হয়েছে। গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে বশ হয়ে গিয়েছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও আমেরিকা। নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বলে দাবি করা নরেন্দ্র মোদীর জন্য বড় দুঃসংবাদ। আমেরিকা নতুন বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিক হাতিয়ার দেওয়ার প্রস্তাব করেছে, যা আমাদের সেনাবাহিনীর সক্ষমতাকে দ্বিগুণ বৃদ্ধি করে দিবে। অন্যদিকে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার্সকে বাংলাদেশ নির্ভর করে তোলার ঘোষণা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে সেভেন সিস্টার্সের কথা শুনে রীতিমতো কাঁপছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের সেভেন সিস্টার্সের অভিভাবক হিসাবে নিজেকে দাবি করছে বাংলাদেশ, এমনটাই প্রচার করছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে কিভাবে বশ হয়ে গিয়েছে চীন এবং আমেরিকা, আসুন তা দেখি। বাংলাদেশে চলছে অরাজক অবস্থা। দেশ সামলাতে এক প্রকার ব্যর্থ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা। এরই মাঝে জানা যাচ্ছে আমেরিকার মারণ অস্ত্র পাচ্ছে বাংলাদেশ, তাহলে কি এবার ভারতের সঙ্গে যুদ্ধ হবেই? তারই কি প্রস্তুতি শুরু হয়েছে? কারণ এর মধ্যেই জানা যাচ্ছে বাংলাদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েল।
গত 24 থেকে 25 মার্চ বাংলাদেশে সফর করেছেন তিনি। কিন্তু এই সফর কেন? জানা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোই মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্যই এই সফর। লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সামরিক সরঞ্জামকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা হয়েছে। আপনাদের দেখাচ্ছি, একদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, অন্যদিকে মিস্টার ভাওয়েল। তিনি এসেছেন, আমেরিকার অন্যতম সেনা কর্মকর্তা এবং বাংলাদেশি সেনাপ্রধান, দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। শুধু তাই নয়, দেশীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও অন্যান্য জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথাও আলোচনা হয়। এই বছরের গ্রীষ্মে সামরিক মহড়া টাইগার লাইটনিং নিয়ে আলোচনা হয়েছে। তাতে দুই দেশ অংশ নিতে পারে বলেও জানা যাচ্ছে। টাইগার লাইটনিং নামে এই মহড়ার লক্ষ্য হল শান্তিরক্ষা বৃদ্ধি করা এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্তর কার্যক্ষমতা বৃদ্ধি করা। মুখে মোহাম্মদ ইউনূস যতই বলুন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, তার কার্যকলাপ বা তিনি যা করছেন সেটা মোটেও সেদিকে ইঙ্গিত করে না। আর সেই সুযোগে বাংলাদেশকে কি করে নিজেদের হাতে আনতে হয় তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে জিহাদি পাকিস্তান। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, মানে যাকে বলে গলায় গলায় বন্ধুত্ব। এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়েছে বদমাশ চীন। সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার। বাংলাদেশের ব্যবহারে ভারত যথেষ্ট রেগে, আর তাতে করে বেশ বিপাকে পড়েছে ওপার বাংলার মানুষ। কেননা বাংলাদেশিদের শরীর খারাপ হলে বারবার ভারতে ছুটে আসতে হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক, তাতে করে অনেক হাসপাতালই বাংলাদেশিদের ভর্তি নিচ্ছে না। আর তাই ভারতকে টপকে চীনের সঙ্গে হাত মেলাতে উঠে পড়ে লেগেছে ইউনূস। তবে এই যে মিটিংটা আপনারা দেখছেন চীনের সঙ্গে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোহাম্মদ ইউনূসের, এই বৈঠকেই বেশ কিছু বিষয় কিন্তু বাংলাদেশের তরফ থেকে উত্থাপন করা হয়েছে। স্পেসিফিকভাবে মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলেছেন। 7 সিস্টার্স নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে এই 7 সিস্টার্সের কাছে ডিরেক্ট সমুদ্রের কোনো অবস্থান নেই, আমরাই হচ্ছে গিয়ে সমুদ্রের অন্যতম অভিভাবক। এবং তিনি বলছেন যে চীন যদি নিজেদের বিজনেসকে এক্সপেনশন করতে চায়, মানে নিজেদের ব্যবসা যদি বৃদ্ধি করতে চায়, তাহলে আমরাই হচ্ছে গিয়ে সব থেকে ভালো জায়গা, এমনটাই বলছেন। আমার এখানে প্রশ্ন যে আপনারা নিজেদের দেশের ব্যবসা বাড়াবেন, চীনের ব্যবসা বাড়াবেন, নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, সব ঠিক আছে। হঠাৎ করে 7 সিস্টার্স কোথা থেকে এলো? 7 সিস্টার্স কি আপনাদের বিয়েতে পাওয়া যৌতুক নাকি, যে এরকম ভাবে আপনারা বলবেন যে 7 সিস্টার্সের ডিরেক্ট কোনো সমুদ্র নেই? 7 সিস্টার্স মানে ভারতের নর্থ ইস্ট দিকের, মানে উত্তর পূর্বের যে 7টি রাজ্য রয়েছে, সেই 7টি অঙ্গরাজ্য, ভারতের অঙ্গরাজ্য। ভালো করে শুনে রাখুন মোহাম্মদ ইউনূস, ভালো করে এটা শুনুন। মোহাম্মদ ইউনূসের এটা বোঝা দরকার বা এটা জানা দরকার যে 7 সিস্টার্স তার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। ভারতের 7টি অঙ্গরাজ্য যেটি ভারতের, এখানে বাংলাদেশের কিছু করার নেই। যদি 7 সিস্টার্সের কোনো রাজ্যকে বা কোনো রাজ্যের যদি প্রয়োজন হয় সমুদ্র বন্দর কাছে পেতে, তাহলে সেটা ভারতের মধ্যে দিয়েই আসবে নাকি বাংলাদেশের ওপর দিয়ে যাবে, এই ব্যাপারটা বুঝে রাখা ভীষণ রকমভাবে জরুরি। চীনকে উস্কে ভারত বিরোধী অবস্থান নেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, আগুনের সঙ্গে খেলা করছেন। যদি ভারত খচে যায়, ভারত তো ছাড়বেই না, অন্যদিকে চীন ঋণের বোঝায় এত জর্জরিত করবে, এক সময় আসবে পিঁপড়ের পেট টেপে গুড় বের করে নেবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে 7 সিস্টার্সের নাম শুনলেই এখন দাদাদের বুক কাঁপে। রাষ্ট্র ক্ষমতায় বসার আগে ভারতকে সতর্ক করে তিনি বলেছিলেন, ভারত যদি বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করে, তাহলে 7 সিস্টার্সকে নিয়ে বাংলাদেশও খেলবে। সাবেক স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশকে নিয়ে খেলছে, জবাবে বাংলাদেশও মাঠে নেমে গিয়েছে। আমেরিকাকে নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার স্বপ্ন দেখা ভারতকে সেকা দিল আমেরিকা। উল্টো বাংলাদেশকে 7 সিস্টার্স দখলের জন্য হাতিয়ার দেওয়ার প্রস্তাব করেছে তারা। এভাবেই চলতে থাকুক ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদু। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আমাদের ব্যবসা মানে সব শেষ, প্রায় আমার নেই। মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। এই জন্য দুই দেশের সম্পর্ক ভালো নেই, এই জন্য আমাদের অনেক বিপদে পড়ছে দাদা। আমাদের রেস্টুরেন্ট পুরো বন্ধ, বিজনেস পুরো শূন্য হয়ে গেছে। এটা আগস্টের পর থেকে, 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা চলে গেছে, ইন্ডিয়া চলে এসছে, তবে থেকে ব্যবসা তো পুরো ধ্বংস হয়ে গেছে, ব্যবসা তো পুরোপুরি শেষ। এরপর তো পুরোপুরি শেষ হয়ে যাবে। আমাদের সরকার কি করছে বুঝতে পারছি না আমরা, আর কি বলবো।
কি আর হবে কান্দিয়া বাঙালিদের লাগিয়া, থাকতে হবে না খাইয়া কৌমুদির কাছে গিয়া, কৌ শুভেন্দুর কাছে গিয়া। প্রিয় দর্শক মন্ডলী, নরেন্দ্র মোদী সাহেব 16টা বছর কাঁধের উপরে বন্দুক রেখে বাংলাদেশের মানুষের উপরে গুলি চালাইছে। শুধু গুলি মারলেই গুলি হয় না আর কি, ওই যে নদীর মাছ মেরা খাওয়া থেকে নিয়ে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা তিনি ভোগ করছেন। এই যে শুভেন্দু গেদু আছে না, বারবার বাংলাদেশ নিয়ে কথা বলে, কই তোমার কলকাতার মানুষ তো ভাত পায় না, ঈদের ভিতরে কান্নাকাটি শুরু করে দিছে। বোঝেন না অবস্থা, বাংলাদেশে ছাড়া তারা অচল, এটা তারা বুঝে না, বড় বড় কথা বলে। কয়েকদিন আগেও আলু দিতে চাইলো না, আলু পড়ছে ভারতে, ভারতে আন্দোলন হয়েছে। যাই হোক, সেটা আমার আলোচনার বিষয় না। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক চিত্তে ক্লিক করছেন, আসলে অবাক হওয়ার কিছুই নাই। 8টা সংবাদ আজকে আপনাদের মাঝে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ। অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তার আগে একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই। স্ক্রিনে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, জানুয়ারি মাসে 2024 সালের নিউজ। এটা ডক্টর ইউনূসের 6 মাসের কারাদণ্ড হয়েছিল হাসিনা আপার আমলে। আজকে দেখেন 1 বছর পরই ঘটনা উল্টা দিকে, সেই দেশেরই প্রেসিডেন্ট তিনি। চিন্তা করতে পারেন মালিক কোথা থেকে কি ঘটায় ফেলায়, এটা আসলে বোঝা অনেক কঠিন। তো যাই হোক, ভিডিও শুরু করবো তার আগে আপনারা প্রচন্ড পরিমাণে আমাকে ঈদের সালামি দিতেছেন, একটা লাইক দিয়ে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার ঈদের সালামিটা বুঝাই দিন প্লিজ। ক্ষতি তো আর হবে না, একটা সাবস্ক্রাইব আর একটা লাইকই তো চাইছি, তাই না? একটু করে দিন যারা আমার ভালোবাসেন। যাই হোক, চলেন প্রতিবেদন শুরু করে, কথা বেশি বলা যাবে না। প্রথম প্রতিবেদন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মানুষ এটা নিয়ে খুব বেশি কথা বলতেছে। যারা ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় দেখতে চান, তাদের জন্য এটা একটা বাম্পার অফার হতে পারে, মানে খুশির সংবাদ হতে পারে। এই যে স্ক্রিনে আপনারা পিকচার দেখতে পাচ্ছেন, ব্যালট পেপার, গণভোট 1977 সালে হয়েছিল। এটা করছিল কে? রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। তিনি একটা হান আর ভোট করছিল। এখন বাংলাদেশের মানুষ এই ভোটটাই চাচ্ছে ডক্টর ইউনূসের জন্য। আপনি কি মনে করেন এই ভোটটা হওয়া কি বাংলাদেশে দরকার? জিয়ার উদাহরণ টানতেছে, কি পরিমাণ চালাক। বিএনপি নির্বাচন চাইতেছে, এই জন্য জিয়ার জিনিসটা দিয়ে আবার পুনরাবৃত্তি ঘটাইতেছে বাংলাদেশের জনগণ। কোত্থেকে যে এগুলো বের করে আমি বুঝি না আর কি। সেই গণভোটের ফলাফল কিরকম ছিল দেখবেন, একটু দেখাই চলেন। শুরু হয়েছে মাত্র, গুরুত্বপূর্ণ নিউজ আস্তে আস্তে আসতেছে। 7 সিস্টারও আসতেছে। এই যে ভারতের যে কাপাকাপি উঠে গেছে, আটতনাদ উঠে গেছে, সংসদে উত্তাল হয়ে গেছে, হাসিনার ফেরত দেওয়ার পর্যন্ত কথা চলতেছে, সবই জানাবো, একটু থাকেন, বুঝছেন, খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন, জিয়ার যে গণভোট হয়েছে সেখানের ফলাফলটা কি ছিল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল ব্যবধান, অনেক ব্যবধান, আমি সংখ্যাগুলো না বললাম, আপনারা দেখতেছেন। তো এরকম যদি বর্তমান সময়ে ডক্টর ইউনূসের জন্য করা হয় নির্বাচনের আগে, আপনি কি মনে করেন ডক্টর ইউনূস এর চাইতে কম ভোট পাবে? কি মনে করেন একটু কমেন্ট বক্সে জানান তো। আর এটা চান কিনা যে গণভোট হোক, এটা একটু কমেন্ট করে জানান প্লিজ। এটাই তো জানতে চাইছি, আর তো বেশি কিছু না, একটু কমেন্ট করেন। এটা ছিল প্রথম নিউজ, বুঝছেন, সবাই এটা নিয়ে প্রচন্ড পরিমাণে লেখালেখি করতেছে যে গণভোট চাই আর কি। এখন আপনি চান কিনা একটু কমেন্ট করেন। ডোনাল্ড ট্রাম্প নাকি নরেন্দ্র মোদীর ভালো বন্ধু? কেমনে কেমনে ভালো বন্ধু? আজকের খবর শোনার পরে তো চোখ কপালে উঠে যাবে। একটু আপনাদেরকে শোনাই। নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বলছে, ভারতকে কেন এত অর্থ দিচ্ছি? প্রশ্ন ট্রাম্পের। তিনি প্রশ্ন করছেন, এত বন্ধুত্ব, এই প্রশ্ন কেন করবেন? তিনি যে কথাটা বলছেন অনেক বড় প্রতিবেদন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন সেটা একটু আপনাদেরকে শোনাচ্ছি। ভারতকে কেন আমরা $21 বিলিয়ন দিচ্ছি? তারা ইতিমধ্যে অনেক বেশি অর্থ পেয়েছে। তারা আমাদের দৃষ্টিতে বিশ্বের সবচাইতে সর্বোচ্চ করদাতা দেশগুলোর একটি, অথচ আমাদের পক্ষ থেকে ভারতের বাজারে প্রবেশ করা বেশ কঠিন, কারণ তাদের শুল্ক হার অত্যন্ত বেশি। আমি ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও মুখে আসে না, শ্রদ্ধাশীল। তবে ভোটের উপস্থিতি বাড়ার জন্য $21 বিলিয়ন কি প্রয়োজন? শ্রদ্ধাশীল, কিন্তু বাসটা ঠিকই দিচ্ছেন। শ্রদ্ধা করেন কিন্তু বাস ঠিকই দিচ্ছেন। নরেন্দ্র মোদী খুব আশাই ছিল, খুব বড় বড় কথা বলে। আপনাদেরকে নিউজগুলো দিচ্ছি। এবার চলেন একটা 7 সিস্টার নিয়ে যে কাণ্ডটা ডক্টর ইউনূস ঘটাইছে এটা একটু জানাই, বুঝছেন, এটাও গুরুত্বপূর্ণ। এই যে ডক্টর ইউনূস, মানে নরেন্দ্র মোদী বেশি ভালো পারে না, এই যে ট্রাম্প খায় দিচ্ছে, বুঝেন নাই? আর এদিকে নরেন্দ্র মোদীর যেটা 7 সিস্টারে আগুন লাগাইছে ডক্টর ইউনূস, সেটা একটু আপনাদেরকে শোনাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7 সিস্টার নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়। সেখানে কি হয়েছে একটু বিস্তারিত আপনাদেরকে শোনাচ্ছি, একটু শোনেন। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, ভারতকে ঘিরে ধরতে চীনে আক্রমণ জানাচ্ছে বাংলাদেশ সরকার। এই মনোভাব আমাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক। কে দাদা বাবুরা ভয় পেয়েছেন? না, বিপজ্জনক হবে কেন? মণিপুর সামলাতে পারছে না, চীন তরুণ অঞ্চলে এর মধ্যেই গ্রাম স্থাপন শুরু করেছে। প্রতিরক্ষা বিপ্লব বিশ্লেষক বাক্সি বলেন, আমরা বাংলাদেশ তৈরি করছি। বাক্সি, আপনি বাংলাদেশ তৈরি করছেন, সে সময় আমরা কোনো ভৌলিক সুবিধা গ্রহণ করে নাই। 16 বছর যে করছেন, এটা কি ফাইলে দিবেন? আচ্ছা, এটা তো আপনাদেরকে স্ক্রিনে দেখাইছি আমি। এটাই সংবাদ আর কি। তাদের উত্তাল অবস্থা, চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে যে কি হবে আমাদের সাথে, খুবই চিন্তায় আছে, বুঝছেন। এবার চলেন আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই, যেটা দিতে চাইছিলাম। জামাত ইসলামের আমির অনেক সময় মুক্তিযুদ্ধ অপরাধী বলা হয়, কিন্তু জামাত ইসলামের আমির এই কথা একদমই মানানসই না। তিনি একটা কথা বলছেন যে আমি যুদ্ধ অপরাধী না, অথচ আমার উপরে যুদ্ধ অপরাধীর মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আরো একটা কথা তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা
কোনো কিছু নেই। জনগণ অনেক আগেই তাদেরকে নিষিদ্ধ করে দিছে। এটা হচ্ছে জামাত ইসলামের আমিরের কথা। আর আরো একটা কথা বলছেন, যুদ্ধের সময় আমার বয়স ছিল 12 বছর, কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়নি, সাক্ষ্যও দেয়নি। শফিকুল ইসলাম সাহেব এই কথাগুলো তিনি বলছেন। আরেকটা কথা আছে, আরেকটা নিউজ আছে, বাংলাদেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে। দুলু সাহেব বলছে, আপনি তো বাংলাদেশের মানুষ, ভোটের জন্য কি মুখিয়ে আছেন? একটু আমার কমেন্ট করে জানান তো। দুলু সাহেব বলছে আর কি, সেটাও একটু আপনাদেরকে জানাই দিলাম। চলেন আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে, আজকে সবই গুরুত্বপূর্ণ। লাল আর গেরুয়া হয়ে গেছে, মুসলিমদের পাশে থাকার বার্তা মমতার। কি খেলা ঘুরতেছে? মুসলিমদের পাশে থাকবেন ভালো, আবার উল্টা দিক ঘুরেন না মমতা ব্যানার্জি সাহেব। তিনি বলছেন, আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমি মুসলিম না হিন্দু, আমি বলি আমি সবই। মুসলমানদের পাশে থাকার আহ্বান জানিয়েছে মমতা ব্যানার্জি। আপনি কি মনে করেন এটা কি ভালো? একটু কমেন্ট করে জানান। যাই হোক, মোটামুটি শেষ একটা নিউজ দিয়ে আমরা আজকে শেষ করবো, সেটা হচ্ছে বাপ ডাইকে ইলেকশন বাংলাদেশে দিয়ে যাওয়া লাগবে। ফজলুর রহমান, ইনি খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের একজন, যতটুকু আমি পড়ছি আর কি, যদি ভুল না করি। তো তিনি বলছেন যে আমি বাইসে থাকতে বাপ ডাইকা ইলেকশন দিয়ে যাওয়া লাগবে। এই ফজলুর রহমান রে অপসারণের দাবি জানাচ্ছে অনেকেই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউ মার্কেটের এরিয়াতে আমি আরও একটি পর্ব করতে যাচ্ছি। সাধারণ মানুষদের থেকে আমি মতামত নিব। মুজাফফর অনলাইন টিভি আপনাদেরকে আমি একটা আনকাট এবং অথেন্টিক ভিডিও উপহার দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডক্টর ইউনূস স্যার সম্পর্কে আপনি কি বলতে চান? ওনার এই শাসনে কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। উনি ব্যক্তি হিসাবে কেমন? খুব ভালো। উনি যে দেশ ভালো চালাচ্ছে, এরকম একটা ভালো দিকের কথা বলেন তো দেখি। কোন দিক? আসলে বিশেষ করে রমজানের এই যে দ্রব্যমূল্য কম, পেঁয়াজ, আদা, রসুন বিভিন্ন সব কিছু তো প্রায় কম, এগুলো নিয়ে আমরা খুব ভালো আছি, শান্তিতে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ডক্টর ইউনূস স্যারের সম্পর্কে আপনি কি বলতে চান? কেমন আছেন ওনার এই শাসনে? ওনার এই শাসন খুব ভালো আছে, ভালোভাবে চলে। আচ্ছা, ভালোভাবে যেমন চলতেছে, এমন একটা দিক দেখান তো, কোন দিক দিয়ে ভালো চলতেছে? ওনার সব দিকে ভালো আছে, যেমন মনে করেন বাইরের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক আছে, উনি ভালো সম্পর্ক রাখছে, উনি একজন নোবেলপ্রাপ্ত বিজয়ী, এই জন্য ওনাকে আমরা শ্রদ্ধা করি। আচ্ছা, উনি কি দেশে থাকুক আরো চান নাকি বিরত? যেটা অবশ্যই আমরা ভালো একজন ব্যক্তি চাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমরা এই ভাইয়ের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কর্ণফুলী থানায়। চট্টগ্রামে? কর্ণফুলী থানায়। আচ্ছা, ডক্টর ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কি করেন? আমি ওয়ানে চাকরি করি। আচ্ছা, কিরকম ভালো আছেন অন্যান্য সময় থেকে? দেখ বলেন তো। ও একটা নোবেল পুরস্কার জয়ী, ওরা সবাই চিনে, সব রাষ্ট্রের চিনে। আচ্ছা আচ্ছা, ওনার মতো লোক কি বাংলাদেশে থাকার দরকার আছে? আছে অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইজান, আপনার ব্যবসা কেমন চলে? হ্যাঁ ইনশাল্লাহ ভালো। এখানে ব্যবসা করেন যে কাউকে চাঁদা দেন? না না কেউ এসে চাঁদা চায় না তুমুক ভাই নামে? না, এখন কোনো ভাই নাই। আচ্ছা আচ্ছা, কেমন আছেন এই ডক্টর ইউনূসের এই শাসনে? আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। যেমন কিরকম ভালো আছেন বলেন। যাক থেকে ভালো আছি, মাল দ্রব্যমূল্যের দাম কিছু কম আছে, দোকানদারি করে ভালো আছি। আচ্ছা, সব মিলে পরিবার পরিজন নিয়ে ভালো ভালো আছি। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আজকে সাধারণ খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলবো, তাদের মনের দুঃখ এবং সুখ জানার চেষ্টা করবো। চাচা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূসের শাসনে আপনি কেমন আছেন? উনি ব্যক্তি হিসেবে কেমন? আছে ইনশাল্লাহ ভালো আছেন? মোটামুটি আছি। পরিবার পরিজন নিয়ে ভালো আছেন কিনা সত্য কথা বলবেন। আছি কোন রকম চলে, আল্লাহ চালায়। আচ্ছা, উনি কি দেশ ঠিকভাবে চালাচ্ছে? এতগুলো তো আমাদের থেকে আলিয়া নেই। আচ্ছা ঠিক আছে, আপনার এতটুকুই থাকুক, আমরা সামনের দিকে যাই। ভাইরা আসসালামু আলাইকুম। ভাইরা সালাম দিয়েছি আপনাদেরকে, কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আমি আসলে একটা অনলাইন টিভি থেকে, সেটা হলো ডক্টর ইউনূস স্যার সম্পর্কে আপনি কি বলতে চান? উনি ব্যক্তি হিসেবে কেমন? ব্যক্তি হিসেবে কিন্তু ভালো, কিন্তু জিনিসপাতির দাম তো এখনো কমে নাই। ব্যক্তি হিসেবে ভালো, সব কিছুর দাম বাড়তি। কোন জিনিসের দাম বাড়তি? সব কিছু জিনিসপাতির দাম বাড়তি, সব কিছু, একেবারে ফল ফ্রুট কাপড়? হ্যাঁ সব কিছু, সব কিছু, কিন্তু দেশের পরিস্থিতি, চুরি ডাকাতি এগুলো সব বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওনার এই শাসনকে আপনি কোনো পরামর্শ দিতে চান? না না, আমি কি দেবো পরামর্শ? আমি ছোট একজন মানুষ। না না, আমি পরামর্শ। আচ্ছা, থ্যাংক ইউ। সম্মানিত সুধী, চলুন আমরা সামনে আরো কিছু মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, তাদের সাথে কথা বলি। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ব্যবসাটা কেমন চলতেছে? ইনশাআল্লাহ ভালো চলতেছে। আগের তুলনায় বিক্রি বাড়ছে না কমে গেছে? বাড়ছে। আমার প্রশ্ন হলো, ডক্টর ইউনূস স্যার দেশ চালাচ্ছেন, ওনার এই শাসনে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি ব্যক্তি হিসেবে কেমন? খুবই ভালো। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালীতে? আচ্ছা আচ্ছা, ওনাকে ভালো লাগে যে কোনো একটা দিক কি বলতে পারবেন? ওনার এই কাজটা আপনার ভালো লাগছে এরকম? ওনার বর্তমানে আইন শৃঙ্খলা ভালো লাগছে, বা বর্তমানে নিয়ম কানুন যেগুলো বা দ্রব্যমূল্য এগুলো মোটামুটি ভালো লাগছে, খুবই ভালো লোক। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমার মায়েরা কি কথা বলবেন? মায়েরা আপনারা কি কথা বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ডক্টর ইউনূসের সম্পর্কে জানতে চাচ্ছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, উনি ভালো আছে, অনেক ভালো। উনি কি ব্যক্তি হিসেবে ভালো? হ্যাঁ, আমাদের চোখের দেখাই ভালো, অন্য দেখা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেশ ঠিকভাবে কি উনি চালাতে? আমাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে ভারতে তীব্র বাদানুবাদ চলছে। বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা হচ্ছে। আমাদের পরিচিত
বেশ পরিচিত কিছু মুখ। আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি। এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন, আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই। অবিনাশ সিকরি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাক রঞ্জনকে দেখেছি, যাদেরকে আমরা সবসময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন। এর বাইরেও ইদানিং এই ভদ্রলোক কথা বলছেন এবং পশ্চিমে তার কিছু ট্র্যাকশন আছে। আমরা সেই ভদ্রলোককেও দেখেছি, আমি অন্তত একটা চ্যানেলে দেখেছি ব্রাহ্মা চেলানিকেও কথা বলতে। সো চিকেন স্নেক নিয়ে আবার নতুন করে আলোচনা হাজির হয়েছে, ভারতের 7 সিস্টার্স নিয়ে আলোচনা হাজির হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস আসলে ঠিক কী বলতে চেয়েছেন? এমনকি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টার হয়ে ব্যাখ্যাও সরকারকে দিতে হয়েছে। আমি সেই জায়গায় আসবো। প্রধান উপদেষ্টা কি বলেছেন আগে সেটা একটু যদি বলি। এক্স্যাক্টলি উনি যা বলেছেন তা ইংরেজিতে এরকম ছিল: 7 states of India, eastern part of India, called 7 sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world, he said. মানে আমরা বুঝতে পারছি যে এখানে মানে 7টা রাজ্যের কথা বলছে। অবশ্যই চিকেন স্নেকটা আপনারা নিশ্চয়ই জানেন, শিলিগুড়ি করিডোর আসলে আগেও বহুবার বলেছে বাংলাদেশ, এখন এটা খুবই পপুলারলি জানেন এবং আমাদের অনেকের স্বপ্ন। কেউ কেউ বলেন যে এটাকে ব্লক করে ভারতকে দুভাগ করে ফেলতে হবে। ইনফ্যাক্ট দুভাগ আবার বাংলাদেশকে করে ফেলারও আলাপ এসছে। সব কিছু নিয়ে কথা বলবো। চিকেন স্নেক হচ্ছে আসলে শিলিগুড়ি করিডোর, যে ভারতের খুবই ন্যারো স্ট্রিপ অফ এরিয়া। আপনারা দেখছেন নেপাল এবং বাংলাদেশের মাঝখানে 20-21 কিলোমিটার একটা ভূমি। এতে 7 সিস্টার্স শুধু না, আপনারা ম্যাপ খেয়াল করুন, ভারতের আরও দুটো রাজ্যের, একটা রাজ্য পুরোটা সিকিম এবং পশ্চিমবঙ্গেরও একটা অংশ আসলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণেই এই আলাপগুলো আসলো এবং তারা যে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করছে সেই ইন্টারপ্রিটেশনগুলো নিয়েও কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে যে ভারতের 7 সিস্টার্স যে আছে, সেই 7 সিস্টার্স যেটা এগুলো ল্যান্ডলকড এরিয়া বলছে। মানে ভারতীয়রা যে আলাপ তুলছেন সেটা হচ্ছে এই রকম, আসলে এগুলো আদতে ল্যান্ডলকড না, কারণ ভারতের প্রচুর কোস্ট লাইন আছে, বাংলাদেশের 10 গুণ বেশি আছে। সুতরাং মানে এরা কেন, ওরা তো ভারতের পার্ট, সো যে কোনো পোর্ট থেকে গিয়ে ওখানে যাওয়া যায়। কথাগুলো টেকনিক্যালি ঠিক, কিন্তু কথাগুলো আবার পুরো ঠিকও না। কারণ একটা দেশ যদি অনেক বড় হয়, তার একটা অংশ যদি কোনো সিপোর্ট থেকে অনেক দূরে হয়ে থাকে, সেটাকে ডিফ্যাক্টো ল্যান্ডলক ধরার একটা প্রবণতা আছে। এই কারণেই তো ভারত আমাদের ওপর দিয়ে যেতে চায়। তারা মিয়ানমারের কালাদান মাল্টিপোর্টাল প্রজেক্ট দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে চায় নানাভাবে। তারা বাংলাদেশের ওপর দিয়ে স্থলভাগ হোক, চিটাগং পোর্ট ইউজ করে ঢোকা হোক, নানানভাবে তারা চায়। কারণ তারা যদি তাদের পোর্টই থেকে থাকে তাহলে তারা এটা করার কথা ছিল না। ঠিক একই রকম একটা পরিস্থিতি আছে, একটু অপ্রাসঙ্গিক হলে আপনাদের জানিয়ে রাখি। ম্যাপে খেয়াল করুন, চীনের ওয়েস্টার্ন পার্ট যেটা, সেটাও এক ধরনের ল্যান্ডলকড ধরা হয়। কারণ চীনের কোস্টাল এরিয়াটা হচ্ছে ইস্টে, সেখান থেকে কোনো একটা কিছু যদি আপনি ওয়েস্টে নিতে চান, পুরো চীন পাড়ি দিয়ে নিতে হয় হরাইজন্টালি। এই কারণেই দেখবেন চীনের ওয়েস্টার্ন পার্ট থেকে পাকিস্তানের যে গোয়াদার বন্দর, সেটা কাছে হয়, অনেক কাছে হয়। সেই কারণে সিনজিয়াং প্রভিন্স থেকে বিশেষ করে, সেই কারণেই তারা একটা অল্টারনেটিভ রুটের জন্য শুধু না, তাদের খরচ কমানোর জন্য, মানে চীনের একটা পোর্ট থেকে পণ্য নিয়ে তার ওয়েস্টার্ন পার্টে যাওয়া, বিশেষ করে সিনজিয়াংয়ে যাওয়ার চাইতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিএসসি দিয়ে আপনার গোয়াদার পোর্ট হয়ে চীনের ওয়েস্টার্ন পার্টে যাওয়া তুলনামূলকভাবে অনেক কম দূরত্ব হয়। সো এই প্রবণতাগুলো আছে, বিশেষ করে বড় দেশের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। সো ভার্চুয়ালি ল্যান্ডলকড। সো ভারত এটা নিয়ে একটা কুতর্ক করছে। নাম্বার 2, সবচেয়ে বেশি এজিটেশন তৈরি হয়েছে যে জায়গাটা নিয়ে, সেটা হচ্ছে উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন ফর অল দিস রিজিয়ন। মানে বে অফ বেঙ্গল, মানে আমরা কি সমুদ্রে, মহাসমুদ্রে যাওয়ার জন্য এটা একটা মুখ, ইন্ডিয়ান ওশনে যাবে। এই যে অনলি গার্ডিয়ান বলেছেন, এই অনলি গার্ডিয়ান টেকনিক্যালি ঠিক না। কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে আপনারা, মানে আমি প্রায় বলি যাদের জিও পলিটিক্স নিয়ে আগ্রহ আছে, খুব খুঁটিনাটি ম্যাপ দেখবেন, সারা পৃথিবীর ম্যাপ দেখতে হবে। জিও পলিটিক্সের সাথে লোকেশন ম্যাটার করে। আমরা অনেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স আর জিও পলিটিক্স সিনোনিমালসলি ইউজ করি, উইচ ইজ নট কারেক্ট। যাই হোক, তো আপনি ম্যাপে দেখলে দেখবেন যে বে অফ বেঙ্গলের মধ্যে 3টা দেশেরই অ্যাক্সেস আছে। আমাদের যেমন আছে, ভারত আছে, মিয়ানমার আছে। তো তিনি যখন অনলি গার্ডিয়ান বলছেন, সেটা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে, যিনি কেন এটা বলছেন। তারপর উনি চায়নাকে ডেকেছেন, বলা হচ্ছে এটা অনেক পসিবিলিটি আছে, চায়নার ইকোনমিক এক্সটেনশন হতে পারে, ব্লা ব্লা ব্লা। তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং প্রত্যেকে একটা কথাই বলার চেষ্টা করছেন ভারতের মোটা দাগে, যে ডক্টর ইউনূস আসলে ভারতের এই যে স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি আছে, এই যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে শিলিগুড়ি করিডোর, এটা দিয়ে ভারতকে উস্কানি দিয়েছেন। প্রায় সবাই একই রকম কথা। এর মধ্যে সরকারের মানে গুরুত্বপূর্ণ এই থিঙ্ক ট্যাঙ্ক বা সিভিল সোসাইটি মানুষের বাইরে পলিটিশিয়ানদের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা, মানে আসামের মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে মন্তব্য করেছেন। তিনি এটা নিয়ে হালকাভাবে নেওয়া হচ্ছে না বলছেন। তিনি এই শিলিগুড়ি করিডোরকে ভালোভাবে ঠিক করার জন্য আশপাশ দিয়ে আরও রেল রোড তৈরি করতে বলছেন। তার চাইতে এক কাঠি বাড়া হচ্ছেন
ত্রিপুরার এখানে মহারাজা প্রদ্যোৎ মাণিক্য তিনি যে আলাপটা বহুদিন থেকে ভারতের অনেক জায়গায় হচ্ছে, এখন আবার শুরু হয়েছে, যে বাংলাদেশের একটা চিকেন স্নেক আছে। আমরা যদি খেয়াল করি, এইবারও এই ম্যাপটা খেয়াল করুন, এ বাংলাদেশকে ভাগ করে ফেলতে বলছে। এবং আমি ভারতের অন্তত 2জন মিলিটারি অফিসারকে টক শোতে আসতে দেখেছি যে বাংলাদেশের ভুলে যাওয়া উচিত হবে না, তারও একটা চিকেন স্নেক আছে। আমরা যদি খেয়াল করি ফেনীর এই অংশটা যদি কেটে ফেলা যায়, এই অংশটাকে বিচ্ছিন্ন, এই জায়গাটাও খুবই ন্যারো একটা স্ট্রিপ, এটা যদি আলাদা করে ফেলা যায় তাহলে এই পুরো চিটাগং হিল ট্র্যাক সহ কক্সবাজার এই পুরো জোনটা আলাদা হয়ে যায়। এবং আমরা যদি এভাবে চিন্তা করি, এটা কেটে যদি ভারতের সাথে লাগিয়ে দেওয়া যায় তাহলে ভারতের নর্থ ইস্টের কিন্তু পার্ট, এবং এখানে একটা দুর্দান্ত প্রাচীন, শুধু এখনকার না, চট্টগ্রাম পোর্ট অনেক পুরনো প্রাচীন পোর্ট, তো তারা একটা পোর্টও পেয়ে যায়, তাদের এদিকের সমস্যার সমাধানও হয়ে যায়। এই আলাপগুলো করা হচ্ছে। আমি সরকারের দিক থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটা কিছুটা একটু দেখি। এই ব্যাখ্যায় ব্রিফ করেছেন একটু ইন্টারেস্টিং হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমান, মানে তিনি ইদানিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ব্রিফ করছেন। আমি জানি না এটা একটা পূর্বাভাস কিনা যে তিনি পররাষ্ট্র উপদেষ্টাই হতে যাচ্ছেন, কারণ ওনার মূল বিষয়টা আসলে তো ভিন্ন। উনি একদম এক্সক্লুসিভ একটা দায়িত্বপ্রাপ্ত মানুষ, এটা আগে একদিন বলেছি, যে আজকে আর বিস্তারিত না। তিনি বলছেন প্রধান উপদেষ্টা প্রথমবার বলেনি, 2012 সালে একই ধরনের কথা বলেছেন। 23 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কিশিদা নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশকে একটা ভ্যালু চেনে আবদ্ধ করার কথা বলেছিলেন। এর প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমিক জোনের কথা বলেছেন, যে একটা বিগ বে ইনিশিয়েটিভ। আমি বিগ বে ইনিশিয়েটিভ নিয়ে ভিডিও করেছিলাম, যারা আমাকে রেগুলারলি দেখেন তারা জানেন। হ্যাঁ, আমরা এই জায়গাটা একটু যদি বলে নেই, সেটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে এরকম যে চায়না বাংলাদেশের প্রথম ডিপ সি পোর্টটা করতে চেয়েছিল, এবং দীর্ঘদিন সার্ভে করে দেখা গিয়েছিল সোনাদিয়াতে এই ডিপ সি পোর্টটা সবচেয়ে ভালো হতে পারে। কিন্তু না, শেখ হাসিনা যখন গেলেন, ভারতের এটা একটা রেড লাইন ছিল, ভারত এখানে ডিপ সিতে ভারত চায়নার কোনো প্রেজেন্স মেনে নেবে না বলে তারা শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়ে দেন, এবং শেখ হাসিনা ওই রেড লাইন ক্রস করেননি। ফলে সোনাদিয়া ডিপ সি পোর্ট হয় নাই, সোনাদিয়া অন্য কারো সাহায্য আর হয়নি। পরে মাতার বাড়িতে ডিপ সি পোর্ট হচ্ছে, যেটা ভারত জাপানকে নিয়ে এসছে। কারণ ভারতের তো বলেছি একটা সে সুপার পাওয়ার হতে চায়, কিন্তু এত নিচু স্তরের মানসিকতা এবং এত আমরা কথ্য ভাষায় বলি না খুবই ফকিন্নি মেন্টালিটি নিয়ে হওয়া সম্ভব না। তার ছোট মন, ফকিন্নি বলতে আমি ছোট মনের কথা বলছি। সে জাপানকে নিয়ে এসছে, জাপান এখানে ফাইন্যান্স করছে, এবং এই অঞ্চলকে কেন্দ্র করে একটা বিগ বি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেখানে ভারতের 7 সিস্টার্স ইনভলভ হবে ইত্যাদি ইত্যাদি। সো সেটার প্রতি একটু ইন্ডিকেট করা হয়েছে। এবং এছাড়া আরেকটা জিনিস তারা বলছেন, সেটা হলো আসলে কানেক্টিভিটির প্রশ্ন। এটা আমরা অফার করছি, এটা কেউ নিলে নিবে, না নিলে নাই। আসলে কথাটা তো ট্রু, কিন্তু প্রফেসর ইউনুস যেভাবে বলেছেন এর মধ্যে ব্যাপারটা এইরকম না। উনি চায়নাকে ডাকছেন যে 7 সিস্টার্স ল্যান্ডলকড, মানে কেন ডুয়াল মিনিংগুলো তৈরি হচ্ছে। তুমি আসো, ব্যবসা করো, এখানে প্রডিউস করো, বানাও, এখানে মার্কেট করো, এখান থেকে নিয়ে যাও, এগুলো চায়নাকে বলছেন। মানে চায়না এখানে আসলো, এসে পণ্য তৈরি করলো, সেই অ্যাক্সেস ভারতের 7 সিস্টার্সে ভারত দেবে কি না সেটা ভারতের প্রশ্ন, ভারতের ব্যাপার। বা 7 সিস্টার্সে কিছু চায়না তৈরি করতে চাইলে সেটা এখান দিয়ে অ্যাক্সেস হবে কি না, এগুলো ভারতের চয়েসের ব্যাপার। কিন্তু প্রধান উপদেষ্টা এটা ওইদিকে নিয়ে গেছেন। এখন এবার আমি যদি আমার টেকের কথা বলি, প্রথমে আমার কাছে খুবই মিটিকুলাসলি প্ল্যান স্টেটমেন্ট মনে হয়। এই স্টেটমেন্টটা পড়লে এর শাব্দিক যে অর্থ আছে তাতে অন্য ধরনের মানে করা প্রায় অসম্ভব। এটা অর্থনৈতিক কথা উনি বলেছেন। 7 সিস্টার যদি ল্যান্ডলকড হয় তাহলে তারা আমাদের পোর্ট ব্যবহার করা দরকার। চায়না যদি এদিকে মানে পণ্য তৈরি করে, 7 সিস্টার্স এখান থেকে প্রচুর পণ্য পাঠাতে পারবে। একই কথা তো জাপানকেও বলা হয়েছিল, জাপান একই কাজ করবে বলেছিল। এখন চায়নাকেও বাংলাদেশ আহ্বান জানাচ্ছে, বাংলাদেশ তো আরও বহুজনকে আহ্বান জানাতে পারে। ইনফ্যাক্ট মিস্টার খলিলুর রহমান একই কথা বলছেন, আমরা একজনের সাথে করা মানে আরেকজনের সাথে কিছু করতে পারবো না, নট নেসেসারিলি। অর্থনৈতিক সম্পর্ক এভাবে কাজ করে না, সেটা চায়নাকেও বলা হয়েছে। অ্যাপারেন্টলি ব্যাপারটা দেখতে এরকম দেখা যায়, কিন্তু আমি মনে করি মধ্যে হিডেন কিছু কথা আছে। 7 সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা কিন্তু এবার শুধু কথা বলছেন না। আমরা কন্টেক্সচুয়ালি যদি দেখি, উনি 7 সিস্টার্স নিয়ে 12 সাল না, উনি আরও আগেও বারবার ইনফ্যাক্ট 7 সিস্টার্স নিয়ে কথা বলেছেন যে ল্যান্ডলকড, এবং তারা আমাদের সাথে কোলাবোরেট করেই আসলে তাদের অর্থনৈতিক উন্নতি এগিয়ে নিতে হবে। এবং শুধু সেটা না, আমি আরেকটা জিনিস একটু স্মরণ করিয়ে দিই, একটু পেছনে যাব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তখন প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষিত হয়েছেন, কিন্তু শপথ নেয়নি। তিনি প্যারিসে ছিলেন। প্যারিসে ভারতের বেশ কয়েকটা মিডিয়া তার সাথে ইন্টারভিউ নেয়, এবং একটা জায়গায় একটা মিডিয়াকে উনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন, বাংলাদেশ যদি অস্থির হয়ে ওঠে, বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ থাকে, বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ করতে চায়, এখানে যদি আনরেস্ট কেউ তৈরি করতে চায়, সেটা স্পিল ওভার 7 সিস্টার্সে যাবে। উনি সরাসরি এই কথা বলেছিলেন। সুতরাং 7 সিস্টার্সের ভালনারেবিলিটি নিয়ে হালকা হলেও কিছু ইঙ্গিত ডক্টর ইউনুস দিচ্ছেন মনে হতে পারে। আর উনি ওশেনের অনলি গার্ডিয়ান বলছেন, এটা উনি না জেনে বলেছেন তা না, কিন্তু মানে বাংলাদেশ তার এই জায়গায় ব্যাপারটা এইরকমভাবে দেখতে চায়। সো এটাও ডিবেট ট্রিগার করেছে যে এই অঞ্চলের ব্যাপারটাকে, মানে আবারও বলছি যে তারা যেভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছে সেটা হতে পারে। আমার কাছে যেটা মনে হয়, ইকোনমিক ব্যাপার তো আছেই, কিন্তু এর মধ্যে
প্রধান উপদেষ্টা যেটা হয়তো চেষ্টা করছেন, আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময় তিনি ভারতের কাছে প্রচুর ডিনাইড হয়েছেন, মানে তৃতীয়বার ডিনাইড হয়েছেন। যদিও আমি দেখলাম যে মিস্টার খলিলুর রহমানরা বলছেন যে এখনও সম্ভাবনা আছে দুই নেতার সাইডলাইন বৈঠকের, কিন্তু ভারতের পত্রপত্রিকা অলরেডি বলে দিয়েছে যে সাইডলাইনে কোনো বৈঠক হচ্ছে না, বিমস্টেকের কথা বলছি। তো ইউএনজিএতে হয় নাই, বাংলাদেশ বাইল্যাটারাল সফরে যেতে চেয়েছে ভারতে আমাদের প্রধান উপদেষ্টা, তারা ডিনাই করেছে, এরপর বিমস্টেক ডিক্লাইন করেছে। তো আমার কাছে মনে হয় যে এটাও একটা কূটনীতির পার্ট যে আমরা কখনো টাফ রেটরিক ব্যবহার করে তাদেরকে একটু নরম করার চেষ্টা। বিমস্টেকে যদি এই মিটিংটা হয়, আমি ধারণা করি তার প্রধান কারণ হবে এই টাফ শব্দগুলো ব্যবহার করা, ইঙ্গিতপূর্ণ কথা ব্যবহার করা, যে আমি চায়নাকে কিন্তু এখানে অনেক অ্যাক্সেস দিচ্ছি, তাকে আমি এখানে নিয়ে আসছি যত বেশি সম্ভব। সো চায়নার ফুটপ্রিন্ট যত বাড়ুক, ইনফ্যাক্ট যেটা হয় ইকোনমিক ফুটপ্রিন্টও যখন বাড়ে, ওগুলো আসলে চায়নার মতো দেশগুলো স্ট্র্যাটেজিক ফুটপ্রিন্টে কনভার্ট করে নেয়, এটা সম্ভব তাদের জন্য। সো এই ধরনের একটা থ্রেট যদি ভারত ফিল করে, তার সেভেন সিস্টার্সের ব্যাপারে তার যদি কোনো টেনশন তৈরি হয়, নিশ্চিতভাবে বাংলাদেশের ফেনে দিয়ে কেটে চট্টগ্রামকে দখল করে ফেলতে পারবে না। এটা ভারতের দিক থেকে আর একটু সতর্ক হয়ে বাংলাদেশের সাথে দূরত্ব কমানোর মতো একটা চেষ্টা যদি সে করে থাকে, করার চেষ্টা করে, সেটার উপর প্রভাব পড়তে পারে এবং তারা সেটা করতেও পারে। সো আমরা বিমস্টেকে যদি দেখা হয়, আমি ধারণা করি প্রধান উপদেষ্টার এই ধরনের বক্তব্যের কারণও সেটাতে কিছুটা হলেও রোল প্লে করবে। যদিও আমরা সাম্প্রতিক সময়ে দুটো ঘটনায় 26শে মার্চ এবং ঈদের সময়ে মোটামুটি কর্ডিয়াল শুভেচ্ছা জানাতে দেখেছি, জনাব মোদি আমাদের প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। তো পরিস্থিতিটা এই, আমার মনে হয় আমাদের এবার একটু ভারতের দিক থেকে টাফার সময় এসছে। আমরা যথেষ্ট নরম ছিলাম, এই ধরনের বক্তব্য নিশ্চিতভাবেই বাংলাদেশ সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবে, সাথে আরও ওই দুই অংশ পশ্চিমবঙ্গের ওই টুকরো এবং সিকিম, সেটা করতে যাচ্ছে না। কিন্তু এই আলাপগুলো তোলা, এই আলাপগুলো হওয়া অর্থনৈতিক মার প্যাচে, সরাসরি বলার ডিজাস্টার্স। আমাদের কেউ কিন্তু সরাসরি বলেন যে আমরা ওখানে ব্লক করে দিয়ে ভারতকে আলাদা করে ফেলবো, কারণ এই তত্ত্ব অনেকেরই আছে, যদি ভারতের অংশ আলাদা হয়ে যেতে পারে, তাদের যেহেতু কোনো পোর্ট নেই, তারা ল্যান্ডলক, তাদেরকে বাংলাদেশের সাথে কোলাবোরেট করতেই হবে। এইসব আলাপ কেউ করছেন, এই আলাপগুলো অপ্রয়োজনীয়। কিন্তু আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে কিছুটা সিম্বলিকলি কিছুটা চাপ। আমার প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।